আসসালামু আলাইকুম। আমরা যেটা দেখছি যে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে শিবির এবং এনসিপির নেতাকর্মীদের এক ধরনের বাহাস চলছে। এবার বিতর্কের সূচনা করেছেন অবশ্যই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা যেটা দেখি যে সোশ্যাল মিডিয়াতে তিনি একটি দীর্ঘ বিবৃতি দেন এবং সেখানে শিবির নেতা সাদিক কায়েমের বিপুল সমালোচনা করেন। তিনি যেটা উল্লেখ করেন যে সাদিক কায়েম কখনো সমন্বয়ক ছিলেন না, কিন্তু নিজেকে সমন্বয়ক পরিচয় দেন। এছাড়া সাদিক কায়েমের আরও বেশ কিছু বক্তব্যের জবাব দেন নাহিদ ইসলাম এবং তিনি শিবিরেরও এক ধরনের আসলে সমালোচনাই করেন। আমরা যেটা দেখি যে পরবর্তীতে সাদিক কায়েম নিজে এই বক্তব্যের জবাব দিয়েছেন। শিবিরের অন্য নেতাকর্মীরাও সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে নানা রকম মন্তব্য করেছেন। পুরো বিতর্কে এক পর্যায়ে সামিল হন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের, যিনি আসলে জুলাই আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে আন্দোলনের শেষ পর্যায়ে তার ভূমিকাটা ছিল ঐতিহাসিক। আব্দুল কাদের এটা নিয়ে বেশ কিছু লেখা লিখেছেন। তার সর্বশেষ লেখাটাও খুবই আলোচিত, যেখানে তিনি উল্লেখ করেছেন যে যেসব শিবিরের যে জনশক্তি ছাত্রলীগে যোগ দিয়েছিল, অনেক ক্ষেত্রে তারা গেস্ট রুমের যে নির্যাতন সেখানে অংশীদার হয়েছেন এবং তিনি বেশ কয়েকজন নাম উল্লেখ করেছেন। যদিও সাদিক কায়েম এই বক্তব্য অস্বীকার করেছেন বা নাকচ করেছেন। তিনি যেটা বলেছেন যে যাদেরকে নাম উল্লেখ করা হয়েছে তারা শিবিরের কেউ নন। যদিও কাদের এই বক্তব্য স্ট্যাটাস নিয়ে এমনিতেও অনেক বিতর্ক হচ্ছে, যেটা বলা হয়েছে একজন যিনি কাদেরের বক্তব্য লিখে দিতেন, প্রেস রিলিজ লিখতেন, তাকেও ছাত্রলীগ হিসেবে সাব্যস্ত করেছেন কাদের। এই যে যখন পুরো বিতর্ক এই বাহাস, এটাতে আসলে এখন যোগ হয়েছেন রাফেজ সালমান রিফাত। তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলেন এবং এখন আপ বাংলাদেশ নামে যে সংগঠন সেটাতে যুক্ত। সালমান রিফাতের খুবই দীর্ঘ লেখা। তিনি যেটা শুরুতে 2023 সালের একটি ঘটনা উল্লেখ করেছেন, যখন গণতান্ত্রিক ছাত্র শক্তি আবির্ভাব হয়, যেটা আসলে আক্তার, নাহিদ, আসিফ, মাহফুজ এরা সবাই ওই ছাত্র সংগঠনে যুক্ত ছিলেন এবং শিবিরের এই প্রাক্তন সভাপতি ঢাবি শাখা তিনি দাবি করছেন যে এই সংগঠনের গণতান্ত্রিক ছাত্র শক্তির আত্মপ্রকাশের আগে তাদের সঙ্গে একটা দীর্ঘ বৈঠক হয়েছিল আক্তারদের। আক্তার বলতে সেই বৈঠকে আক্তার, নাহিদ, আসিফ, মাহফুজেরা উপস্থিত ছিলেন এবং 3 ঘন্টার একটা বৈঠক হয়েছিল। সেখানে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং একটা বিষয় তিনি উল্লেখ করেছেন যে বেশিরভাগ প্রশ্নের বা বেশিরভাগ আলোচনায় অংশ নেন মাহফুজ, 2-1টা মন্তব্য করেন নাহিদ। এবং রাফে সালমান রিফাতের যেটা ধারণা যে এই যে ছাত্র সংগঠনটা এটা আসলে মাহফুজের ব্রেন চাইল্ড একটা সংগঠন এবং এই ছাত্র সংগঠনকে শিবির পরবর্তীতে কিভাবে সহযোগিতা করেছে নানাভাবে, সেটার একটা বিস্তারিত বিবরণ দেন তিনি। তবে যেটা সবচেয়ে রিফাতের লেখার উল্লেখযোগ্য অংশ সেটা হচ্ছে যে তিনি যেটা উল্লেখ করেছেন যে 2024 সালে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে ওঠে, সেখানে কেউ মুখ্য সমন্বয়ক কেউ ছিল না। সমন্বয়কদের একটা দীর্ঘ তালিকা ছিল এবং সেখানে শিবিরের প্রতিনিধি ছিল, তবে সাদিক কায়েম বা ফরহাদ সেখানে ছিলেন না। এবং তিনি একটা অদ্ভুত ধরনের দাবি করেছেন। তিনি যেটা বলেছেন যে সম্ভবত আব্দুল কাদেরকেও শিবির তাদের প্রতিনিধি মনে করত। রিফাতের লেখাটা এরকম যে সমন্বয়ক আব্দুল কাদেরকেও তখন শিবির তার নিজের প্রতিনিধি হিসেবেই কাউন্ট করত, ইনস্টিটিউট, ফ্যাকাল্টির সাথী ও জনশক্তি হিসেবে, যদিও সে ক্যাম্পাসে ছাত্রশক্তির অ্যাক্টিভিটিতেই বেশি জড়িত ছিল। তবে এই যে শিবির বা কাদেরের সঙ্গে এই যে বাহাস শিবিরের নেতাকর্মীদের কিংবা সাদিক কায়েমদের, এটা নিয়ে আসলে দৃশ্যত খুবই হতাশা ব্যক্ত করেছেন রিফাত। তিনি যেটা লিখেছেন যে ক্ষমতার অন্ধম হয়ে নিজের এককালের সেফগার্ডকেও এখন নোংরা আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়ে পেশিবাদকে অট্টহাস্য দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। আসলে পুরো বিষয়টা খুবই বিব্রতকর। জুলাই আন্দোলনে যারা অংশীদার তারা যখন আমরা যেটা দেখছি যে একে একে বিভক্ত হয়ে পড়ছেন এবং নানা রকম বাহাসে লিপ্ত হচ্ছেন, এটা আসলে রাজনীতির জন্য খুবই দুঃখজনক ঘটনাই এবং ডাকসু নির্বাচনকে সামনে রেখেই সম্ভবত এই বিতর্কটা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে সাদিক কায়েম এবং আব্দুল কাদের দুজনই ডাকসু নির্বাচনে প্রার্থী হবেন এবং আমরা হয়তো আরও দুর্ভাগ্যজনকভাবে ডাকসু নির্বাচন যত ঘনিয়ে আসবে এই ধরনের বিতর্ক আরও দেখতে থাকবো।